আগে যদি জানতাম রে বন্ধু। প্রত্যেক মুহূর্তে মনে করতে হয় যে আমি এই মুহূর্তে পারফর্মিং করছি এবং এটা থেকে বের হলে তখন আমার মনে হয় আমি রিল্যাক্স। মা হওয়ার আগের কৃষ্ণকলি আর মা হওয়ার পরের কৃষ্ণকলি অনেক পার্থক্য, অনেক। আমি যখন ড্রপ আউট হই তখন আমার মনে হচ্ছিল যে আমি তো আসলে কৃষক হতে চাই। প্রিয়জনরা সাধারণত কষ্ট দেয় না, স্বজনরা কষ্ট দেয়। আমি মনে করি না যে আমি সফল। আমি যদি সফল হয়েও থাকি, অহংকারী হওয়ার কিছু নেই, কারণ আমি একটা অ্যাসাইনমেন্টে আছি। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর। উজানে ভাষাইলাম না, ভাটি কোথাও না, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও না। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর। পিড়িতে সাজায়েছি রং, বাসরে পাশি, সুরে সুরে সুরমালা, ভেতরে ফাঁকি। পিড়িতে সাজায়েছি রং, বাসরে বাঁশি, সুরে সুরে সুরমালা, ভেতরে ফাঁকি। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। বাংলা নিউজ 24-এর বিয়ন্ড দ্য ফ্রেম অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণকলি। মঞ্চের কৃষ্ণকলি, আমার পারফর্মিং ফোবিয়া যেহেতু যায়নি, কাজে মঞ্চে কৃষ্ণকলির ফোবিয়া থাকে। আর মঞ্চের বাইরে ব্যক্তি জীবনের কৃষ্ণকলি সহজ, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, যেমন আমি। প্রত্যেক মুহূর্তে মনে করতে হয় যে আমি এই মুহূর্তে পারফর্মিং করছি এবং এটা থেকে বের হলে তখন আমার মনে হয় আমি রিল্যাক্স। আমার জীবনের নীরব কিন্তু ভীষণ প্রভাব রাখেন এরকম একজন নয়, অনেকজন। তার মধ্যে আমার মা অধ্যাপক মেহেরুন্নেসা সহযোগী অধ্যাপক ছিলেন। অবশ্যই বলতে হয় প্রফেসর আনু মোহাম্মদ, অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ। উনি আমার জীবনে প্রভাব রাখেন। আমার খালারা আমার জীবনে প্রচণ্ড প্রভাব রাখেন। মা হওয়ার আগের কৃষ্ণকলি আর মা হওয়ার পরের কৃষ্ণকলি ডেফিনেটলি অনেক পার্থক্য, অনেক। কৈশোরের কৃষ্ণকলি আজকের কৃষ্ণকলিকে প্রশ্ন করতো যে তুমি আর একটু গোছানো হলেই পারতে, এতটা উড়নচণ্ডী না হলেও ভালো হতো, তাই কি নয়? আর এখনকার কৃষ্ণকলির উত্তর হতো নিশ্চয়ই তাই।
জীবনের লক্ষ্য অর্জন করতে পারিনি। জীবনের লক্ষ্য মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে না, মানুষের জীবনে কয়েকটা লক্ষ্য থাকে। সেই অর্থে আমি একটা লক্ষ্য অর্জন করতে পারিনি। সাধারণত খুব স্পেশাল কিছু না, কিন্তু আমার মনে আছে আমি সুন্দর করে লিখতাম। আমার লেখা ওই রচনাটার জন্যই মার্কসটা অনেক পাওয়া যেত সেটার কারণে। কিন্তু এম ইন লাইফে না, ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছু না, ইঞ্জিনিয়ার হতে চাইনি, ডাক্তার হতে চেয়েছিলাম, কারণ আমার খালারা সবাই ডাক্তার। শিক্ষক হতে চেয়েছিলাম, আসলে চিত্রশিল্পীও হতে চেয়েছিলাম। কিন্তু আমি যখন ড্রপ আউট হই তখন আমার মনে হচ্ছিল যে আমি তো আসলে কৃষক হতে চাই, আমি এখনও কৃষক হতে চাই। ফুরিয়ে যাওয়ার আগে, মানে আমার জীবন শেষ হওয়ার আগে আমি কৃষক হতে চাই। নতুন জীবন পেলে আমি নিঃসন্দেহে লেখাপড়াটা খুব ভালোভাবে, কারণ আমি ছাত্র ভালো ছিলাম, খুব মনোযোগ দিয়ে পড়তাম। আমি মনে করি যে শিক্ষা পদ্ধতি নিয়ে কাজ করার জন্য সার্টিফিকেট খুব জরুরি, কারণ আমি যে কথাটা বলবো তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অবস্থান নেবেন শিক্ষাবিদ বা শিক্ষামন্ত্রী। হ্যাঁ, তো সেই জায়গাগুলো যেতে হলে আমার মনে হয় যে শিক্ষা পদ্ধতি নিয়ে কথা বলার জন্য অনেকগুলো সার্টিফিকেটের খুব দরকার। যদিও সমালোচনা করতে আমরা ছাড়ি না, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে একটি দেশের সার্বিক পরিস্থিতিকে গণমানুষের সামনে সুন্দরভাবে বোঝাতে এবং বুঝতে সুশিক্ষার খুব গুরুত্বপূর্ণ, এবং শিক্ষা পদ্ধতি সেটাই শুধু নির্মাণ করতে পারে, যে কারণে আমি শিক্ষাবিদ হতাম। প্রিয়জন, স্বজন ও ভক্তদের কোন ব্যবহারে আমি কষ্ট পাই, সেই ক্ষেত্রে ডিপেন্ডস অন। যেমন প্রিয়জনরা সাধারণত কষ্ট দেয় না, স্বজনরা কষ্ট দেয়। সে আমার মেয়ে হোক, বড়ি হোক, খালাই হোক, খালাতো ভাই বোনই হোক, মামাতো ভাই বোনই হোক, কষ্ট দিয়ে ফেলে। কিন্তু সেটা আসলে খানিকটা সম্পর্কের অধিকারের জায়গা থেকে হয়। আমিও তাদেরকে দিয়ে ফেলি, তারাও আমাকে দিয়ে ফেলেন। আর ভক্তদের কাছ থেকে আমি সবসময় ভালোবাসাই পেয়ে এসেছি। তবে অনেক সময় অনেক ধরনের আবদার থাকে যেগুলো আসলে মানে পূরণীয় নয়, যেটা আসলে আমি ওরকম নই, বা আসলে থাকে না, আমার গান না শুনেই তারা ওই একটা গান আর কি, কোনো কারণে একটা গান তারা শুনেছেন, তারা ভেবেই নিয়েছেন যে আমি একজন খুব লারেলাপ্পা মার্কা গান গাইতেও পারবো আর কি। সেটা যখন আমাকে মানে বলে ফেলা হয় তখন আমি খুব অপ্রস্তুত হয়ে যাই। সেটা কষ্ট না, এটা একটা বিরক্তিকর অবস্থা তৈরি করে। মন মুহূর্তে ভালো হয়ে যাওয়ার পেছনে আসলে খুব বড় কোনো ঘটনা লাগে না, অনেক সময় খুব ছোট্ট ছোট্ট ঘটনা থেকেও মন হঠাৎ খুব ভালো হয়ে যায়। তার মধ্যে বিশেষভাবে বলতে পারি যে মেয়ে যখন ইন্ডিয়ায় পড়ছিল তখন ওইটা আমাকে খুব মানসিকভাবে চাপ দিচ্ছিল, যেই ওকে দেখি আর কি, যখন ও হুটহাট করে চলে আসতো না জানিয়ে, তখন আমার খুব মন ভালো হয়ে যেত। আর এরকম ভালো লাগার ভালোবাসার মানুষরা হুটহাট কেউ বাড়িতে চলে আসলে আমার খুব মন ভালো হয়ে যায়। দুম করে মেজাজ সপ্তমে চড়ে যায় আমার শত শত কারণে। আমার মেজাজটা একেবারে বিচ্ছিরি, বেকায়দার মেজাজ। আমি নিজেই নিজের মেজাজ নিয়ে খুব বিরক্ত থাকি। গেয়েছি অ্যালবাম 25, 26, 30টার মতো হবে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, মানে অ্যালবাম, সিঙ্গেলস সব সহ। আর মানে লেখা সুর করা, আমার তো নিজে লিখে সুর করি, সেই জায়গায় আসলে কতগুলো আছে আমি কখনো গুনিনি। 100টা হবে কিনা আমি শিওর না, কিন্তু অনেক আছে। হ্যাঁ, আর প্রক্রিয়াধীন আছে এই মুহূর্তে 4টা গান প্রক্রিয়াধীন আছে, এগুলো অনেক দিন ধরে প্রক্রিয়াধীন আছে। গানটা আমার কাছে পেশা না সাধনা, এই প্রশ্নে আমি আসলে বলতে চাই গান আমার কাছে মূলত একটা অভ্যেস। কারণ হচ্ছে প্রত্যেক দিন গান শোনা, গান গাওয়া, গানের মানুষদের সাথে থাকা, এরকম একটা চর্চার মধ্যে ছিলাম। এটা কিভাবে ছিলাম, বা বাড়িতেই হতো, বাড়ির লোকজন সবাই গান গাইতেন, আমার মা খালারা সবাই অসাধারণ গাইতেন। তো তারা কোনো প্রফেশনালি গাইতেন না, কারণ তাদের সকলেরই তারা খুবই ফোকাস ছিলেন পড়াশোনায়। আমার মা মানে শিক্ষক ছিলেন, খালারা ডাক্তার, কাজে তাদের গানটা ছিল নিজেদের জন্য। আমার নানা ভাই খুব ভালো গাইতেন, এবং সেটাও নানা ভাই আমলা ছিলেন, কিন্তু উনার এটা ব্যক্তিগত চর্চা ছিল, প্রত্যেক দিন ভোরে উনি গান গাইতেন। তো এইটা আমার কাছে আসলে একটা অভ্যেস। আর সাধনা যদি আমি বলি তাহলে চলচ্চিত্র আমার কাছে সাধনা। চলচ্চিত্র নিয়ে পড়তে, চলচ্চিত্র দেখতে, চলচ্চিত্র বিষয়ক ভাবতে, এবং আমার অনেক
আকাঙ্ক্ষা ছিল যে আমি চলচ্চিত্র নির্মাণ করব। গান গাওয়ার আগে আমি অবশ্যই এত ভয়ে থাকি যে অনেকক্ষণ ধরে চুপচাপ থাকি, কারণ বিশেষ করে পারফরমেন্সের আগে। আর নিজের বাড়িতে এটা হয় না, কারণ এটা সবসময় মানে যে কোনো সময় রান্নাঘরে, গোসলখানায়, ঘরের কাজ করতে করতে সব সময় গাওয়া হচ্ছে। আমি লোকগান বা ভক্তিগানে আমার গলায় আলাদা আবেগ আসে বলে মনে করি না। আমি মনে করি আমি যে গানটা গাইতে চাই সেইটার যে সুর আছে সেই সুরটাকে, সারগামটাকে আমি প্রপারলি স্পর্শ করতে চাই। কণ্ঠশিল্পী হিসেবে যখন আমি সঙ্গীতটা প্রকাশ করছি, তার মাধ্যম যেহেতু কণ্ঠ, কাজে আমি কণ্ঠের ওই সেন্সেশনগুলোকে প্রপারলি কাজে লাগাতে চাই। এখন এটা যদি আলাদা মাত্রা তৈরি করে তো ভালো, যদি না করে, যেমন অনেক দিন ভালো রেওয়াজ করি না, কাজে অনেক দিন ধরে করছে না, সেটা আমার মনে হয়। বহুকাল ধরে কোনো গান বাঁধতে চাচ্ছি বা গাঁথতে চাচ্ছি, এরকম প্রচুর ভাবনা আছে। যেমন আসলে একটা গান নির্মাণের আগে আসলে যেটা হয়, একটা থট প্রসেস হয়। এই প্রসেসটা একটা সময় গিয়ে ভাবনাটাকে কি বলে বা চিন্তাটাকে হচ্ছে গিয়ে একটা কংক্রিট লিরিক্যাল ফর্মে চিন্তা করতে থাকে। এই চিন্তায় যাওয়ার এই যে জার্নিটা, এটা অনেক সময় সাকসেস হয়, অনেক সময় সাকসেস হয় না। অনেক সময় দেখা যায় চিন্তাটা নিয়েই ঘোট পাকাচ্ছি, কিন্তু আমি লিরিক নির্মাণের ক্ষেত্রে মনে করি যে আমি যেহেতু সুর আলাদা করে আরোপ করতে পারি না, কাজে শব্দের নিজস্ব যে সুর ও ভঙ্গিমা আছে সেটা একসাথে আসলে আমার জন্য সুবিধার হয়। তো সেই ক্ষেত্রে থট প্রসেস মানে ওই সময়টা আর কি, আমার মনে হয় যে অনেক সময় আমি ফেলিয়ার হই। আমার লেখা কোনো গান আমার এরকম হয় না যে আমি যতবারই গাইছি আমার মনে হচ্ছে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি। কিন্তু পঞ্চকবি, রবীন্দ্রনাথ থেকে শুরু করে অতুল প্রসাদ, ডিএল রায়, নজরুল, বিশেষ করে সাইজির গান, মাতাল রাজ্জাকের অনেক গান আছে, শুনলে আমার খুবই অসাধারণ লাগে। এমনকি অনেক ব্যান্ডের গানও আছে যেগুলো আমরা ছোটোবেলায় শুনতাম, লুকিয়ে শুনতাম, তারপরেও পরে বড় হয়ে শুনেছি, অনেক ডিটেল লেভেলে শুনেছি। অনেক ইংরেজি গান আছে, অনেক ফোক আছে, ইউরোপিয়ান ফোক আছে, যেগুলো হ্যাঁ শুনলে আমার নিজেকে নতুন করে আবিষ্কার হয়। আর রবীন্দ্রনাথের, সাইজির অনেক পূজা পর্যায়ের গান আছে, অনেক ধ্যানস্থ গান আছে, যেগুলো আমাকে নিজের মতো করে আবার উজ্জীবিত করে। সাফল্য মানুষকে অহংকারী করে না, বিনয়ী করে, এটা ব্যক্তি মানুষের উপর নির্ভর করে। ব্যক্তি মানুষ আসলে কতটুকু বিষয়কে সাফল্য বলে বিবেচনা করছেন সেইটার উপরে তার আচরণাদি নির্ভর করবে। যেমন আমি মনে করি না যে আমি সফল। দ্বিতীয়ত, আমি যদি সফল হয়েও থাকি, অহংকারী হওয়ার কিছু নাই, কারণ আমি একটা অ্যাসাইনমেন্টে আছি। বরঞ্চ আমার খুশি হওয়া উচিত যে আমি একটুখানি পারলাম বা পারার চেষ্টা করছি, বা কেউ আমাকে এতটুকু গুরুত্ব দিলে বুঝতে হবে যে বেশ আমি বোধহয় আমার কাজের ক্ষেত্রে এতটুকু হলেও দায়িত্বশীল যে সেও আমাকে আমার আকাঙ্ক্ষিত সম্মানটা দিলেন। কাজে এখানে অহংকারী হওয়ার কিছু নেই। আবার বিনয় ব্যাপারটাও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশের মানুষ বিনয়কে রিড করতে পারে না, বিনয়কে অনেক সময় দুর্বলতা হিসাবে দেখে, কিন্তু বিনয় একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটার মধ্যে সাফল্যের কোনো সম্পর্ক নেই। শিল্পীর আত্মসমালোচনা অসম্ভব জরুরি, শুধু শিল্পী না, রাজনীতিবিদ থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ মাত্রই আত্মসমালোচনা জরুরি। কারণ মানুষই একমাত্র প্রাণী পৃথিবীতে যে প্রকৃতির ধ্বংস করে, কাজে তার প্রতিনিয়ত নিজেকে সমালোচনা করা উচিত, আর কোনো প্রাণী করে না। আমার কখনোই জনপ্রিয়তা হারাবার ভয় করে না, কারণ আমি জনপ্রিয় কি না সে বিষয়টা নিয়ে আমার কোনো আগ্রহই নেই। আমার আগ্রহ আসলে আমার কাজটার প্রতি। আমি আমার কাজের ব্যাপারে অনেক ফোকাস থাকতে চাই, পছন্দ করি। অনেক সময় ফোকাস থাকি না, খুব ইগনোর করি, যে কারণে আমার জনপ্রিয়তা নিয়ে কোনো আগ্রহ নেই। আমার কাজটার ব্যাপারে আমার আগ্রহ, যখন আমার ওই কাজটা করতে ভালো লাগে বা ইচ্ছে করে, আমি ওই কাজটার দিকে তখন আমি অনেকটা মানে একদম নেশার ঘরে থাকি আর কি, ওইটার মধ্যেই থাকতে পছন্দ করি। এবং এটা কেউ পছন্দ করলেও আমার খুব যে আহামরি খুশি লেগে যায়, বা কেউ পছন্দ না করলে আমি খুব দুঃখ পেয়ে যাই, ব্যাপারটা মোটেই সেরকম না। জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছি যেটা আজকে বদলাতে চাইতাম না, ভুল বলবো না, কিন্তু সত্যি এখন আমার খুব মাঝে মাঝে অপরাধবোধ কাজ করে যে আমি মা হয়েছি। কারণ আমি এই ভয়ঙ্কর পৃথিবীতে আর একটা মানুষকে তার অনুমতি ছাড়া পৃথিবীতে নিয়ে এসেছি,
সেটা কোনো কাজের কথা হলো কি না। কারণ এইরকম ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক এবং অমানবিক একটি পৃথিবীতে মানুষ জন্ম দেওয়াই আমার মনে হয় খুব অন্যায় কাজ। খ্যাতি, বিশ্বাস ও মানবিকতা এর মধ্যে বেছে নিতে বললে আমি মানবিকতাই নিতে চাইবো, কারণ খ্যাতির ব্যাপারে আমার তেমন, ওই যে বললাম, আমার কাজে কেউ গুরুত্ব দিলে আমার ভালো লাগবে, না দিলেও খারাপ লাগবে না। আর বিশ্বাস বলে কোনো শব্দ আমার কাছে এক্সিস্ট করে না। বিশ্বাস সবসময় আপেক্ষিক। মানবিকতাটা একটা চর্চা, এটা প্রতিদিন প্রতি মুহূর্তে চর্চা করতে হয়, প্রতিদিন নিজেকে মনে করাতে হয়। সেটা একটা কঠিন কাজ এবং এটা বরঞ্চ একটা স্বাভাবিক ভালো কাজ। স্বাভাবিক ভালো কাজ করাই ভালো। গল্প ছিল আকাশেতে, গল্প ছিল বাতাসে, তাই মৃত্যু আমার কাছে খুব অসাধারণ। উফ, এই পৃথিবী থেকে মরতে পারলেই বাঁচি। নারী ভালোবাসবার জিনিস। মা না থাকলে কেউ পয়দা হবে না। আমরা তো হাতে পায়ে গায়ে গতরে মানুষের মতোই দেখতে, সে খুব ভালো কথা, কিন্তু মনের জগতে আমরা কতটা মানুষ হয়ে উঠতে পারলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। যার হয় না 9, তার হয় না 90-তে। কাজে আমার আর হবে টবে না এই সমস্ত জিনিস।